গ্রাম বাংলার থেকে বহু দূরে উপরে তৈরি হয়েছিল এক ফুলকপির রাজ্য। আর সেই ফুলকপির রাজ্যে অনেক পরী বসবাস করত। পরীরা সেখানে নিজেদের মতো করে ফুলকপি চাষ করে দিন কাটাতো। মা, মা, তোমাকে যে আমার জন্য নতুন জামা আনতে বলেছিলাম, তুমি কি এনেছো? হ্যাঁ মা, এনেছি। এই যে তোর নতুন জামা। কি মজা, কি মজা, আমার নতুন জামা। মা, মা, আমি নতুন জামা পরে পৃথিবী ভ্রমণ করতে যাবো। আচ্ছা ঠিক আছে রে মা, পৃথিবীতে যাস, কিন্তু এখন এমন ছোটাছুটি না করে যা, পড়তে বস। অন্যদিকে মহিরপুর গ্রামের দক্ষিণ দিকে পক্ষীকুলের বসবাস। পাখি বাদেও আরো অনেক পশু পাখির বসবাস ছিল। শীতের ছোঁয়া আসতে না আসতেই পক্ষীকুলের সকলে শীতের আমোদে মেতে উঠেছিল। ঘরে ঘরে শীতের পিঠাপুলির উৎসব, জমিতে শীতের সবজি চাষ, খেজুর গুড় তৈরি, সব মিলিয়ে পক্ষীকুলের সকলে আনন্দে মেতে উঠছিল। তোর জমির ফুলকপি গুলো তো বেশ ভালো হয়েছে। এবার দেখছি বনের সবাই ফুলকপি চাষ করেছে, সবার জমির ফলনই বেশ ভালো হয়েছে। তা অবশ্য তুই ঠিকই বলেছিস, শীত পড়তে না পড়তেই সবাই ফুলকপি চাষ করেছে। এবার ফুলকপি বিক্রি করে বেশ ভালো টাকা আয় করা যাবে। যাক গে টোনা, ঠিক করে কাজ কর, তবে আমি চললাম। বনের পাখিরা অনেক সুখেই তাদের দিন কাটাচ্ছিল। অন্যদিকে পরীর রাজ্যে পরীরাও সুখে শান্তিতে তাদের জীবন যাপন করলেও হঠাৎ তাদের রাজ্যের উপর এক ডাইনির কুনজর পড়ে। আর ডাইনি ছলে বলে কৌশলে পরীদের ফুলকপি রাজ্য দখল করে নেয়। আর ডাইনি মল্লিকা রাজ্যের পরীদের ওপর নির্মম অত্যাচার চালাতে থাকে। মামদো, এই রানী পরীকে বল আমার জন্য ফুলকপির পাকোড়া বানিয়ে আনতে, আর তার সাথে ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্না করতে। আমার খুব খিদে পেয়েছে। আমি এক্ষুনি বলছি। ডাইনি আর তার সাগরিদা মিলে প্রতিনিয়ত পরীদের দিয়ে কাজ করিয়ে নিত। আর যদি কোনো পরী কাজ করতে না চাইতো, তবে সে পরীকে কঠিন শাস্তি দেয়া হতো। মা, মা, ওই ডাইনি আমাকে হুকুম করেছে তার জন্য রান্না করতে, কিন্তু আমি তো কোনো রান্নাই পারি না মা। এখন যদি আমি ওকে বলি যে আমি রান্না করতে পারি না, তবে তো আমাকে অনেক বড় শাস্তি দিবে। জানো তো মা, একটা পরিমাসি ওই ডাইনির কথা শুনিনি দেখে ওই ডাইনি তার পাকা দুটো কেটে নিয়েছে। মা, তবে কি ওই ডাইনি আমারও পাকা কেটে নিবে? এভাবে কাঁদে না মা, আমি থাকতে ওই ডাইনি তোর কোনো ক্ষতি করতে পারবে না মা, তুই চিন্তা করিস না। দেখিস একদিন আমরা এই ডাইনির হাত থেকে ঠিক মুক্তি পাবো, আর তোর রান্না চুপি চুপি আমি করে দিব। ডাইনি পরীদের নিয়ে অনেক কাজ করিয়ে নিত। পুরো পরিরাজ্যের সকল পরী ডাইনির দাসী হয়েছিল। ডাইনি ফুলকপি খেতে খুব পছন্দ করত, এজন্য ডাইনি পরীদের দিয়ে ফুলকপি চাষ করিয়ে নিত। কি রে লাল পরি, নীল পরি, তোদের এখনো জমি চাষ হয়নি? তাড়াতাড়ি জমি চাষ করে ফুলকপি রোপণ কর। ডাইনি পরীদের কাজ প্রদর্শন করে চলে যায়। এভাবেই অনেক কষ্টে পরীদের দিন কাটতে থাকে। রানী পরি, সর্বনাশ হয়ে গেছে, আমাদের চাষের জমি সব নষ্ট হয়ে গেছে। কোন জমিতে ফুলকপির চারা বের হয়নি। এবার কি হবে রানী পরি? কি বলছিস কি? চল তো গিয়ে দেখি। এরপর রানী পরী জমিতে যায় আর গিয়ে দেখে কোনো জমিতে ফুলকপির চারা বের হয়নি, আর পাশের জমির ফুলকপি গুলোও পচে গেছে। রানী পরি, এবার যদি ডাইনি ফুলকপি খেতে চায় তবে আমরা কি করে তাকে ফুলকপি দিব? ফুলকপির রান্না না দিতে পারলে তো ডাইনি আমাদের সবাইকে মেরে ফেলবে। না না, কারো কিচ্ছু হবে না, এবার আমাকে কিছু একটা করতে হবে। হায় 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 রে, আমার কি সর্বনাশ হয়ে গেল! আমার জমির ফুলকপি কে নিয়ে গেল? আমি যে সর্বশান্ত হয়ে গেলাম। কালুর এমন কান্না শুনে সেখানে অনেক পাখির ভিড় জমে যায়। আরে, আমাদের বনে চুরি! আগে তো এমন ঘটনা কোনোদিন ঘটেনি। এত বড় চুরি কে করলো? জমি দেখে তো মনে হচ্ছে এটা কোনো পাকা কৃষকের কাজ। কি সুন্দরভাবে বড় বড় সতেজ ফুলকপিগুলো বেছে নিয়ে গেছে। আমাদের এবার থেকে সাবধানে থাকতে হবে। কালু, তুই এভাবে ভেঙে পড়িস না। আমার কাছে কিছু ফুলকপির বীজ আছে, তুই সেগুলো এনে জমিতে আবার রোপণ করিস। সব পাখি কালুকে সান্ত্বনা দিয়ে চলে যায়। আর অন্যদিকে দেখো সবাই, আমি 2 বস্তা ফুলকপি এনেছি। ডাইনি আর আমাদের মারবে না। নীলপরি, লালপরি, এবার তোরা ডাইনির জন্য ঝটফট রান্না করে ফেল দেখি।
রানীমা, আপনি এত ফুলকপি কোথায় পেলেন? আমি পক্ষীকুলে গিয়েছিলাম আর সেখানকার একটি জমি থেকে সব চুরি করে এনেছি। মা, শেষ পর্যন্ত তুমি চুরি করলে? তাছাড়া আর কি করব বল, ডাইনি ফুলকপি না খেতে পারলে যে আমাদের সবাইকে মেরে ফেলবে, আর তাই আমি চুরি করেছি। আমাদের ফুলকপি নিয়ে আর চিন্তা করতে হবে না, পক্ষীকুলের সকলেই কম বেশি ফুলকপি চাষ করেছে। যাকগে, লালপরি নীলপরি তোরা যা, রান্না কর। রানীপরি 2 দিন পর পর পক্ষীকুলে আসতো আর পাখিদের জমির ফুলকপি চুরি করে নিয়ে যেত। এদিকে বনে এমন চুরির কাণ্ড নিয়ে বনের সবাই দিশেহারা হয়ে পড়ে। ওই চোর তো আমার জমির ফুলকপিও সব নিয়ে গেছে। এবার আমি বাচ্চার স্কুলের খরচ সহ সংসার কি করে চালাবো? না না, এটা আর মেনে নেওয়া যাচ্ছে না। ওই চোরকে আমাদের ধরতেই হবে। আমার মাথায় চোর ধরার একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি বল? এখন তো শুধু আমার জমির ফুলকপি আর টিয়ার জমির ফুলকপি আছে। ওই চোর আজ রাতেও ফুলকপি চুরি করতে আসবে, আর রাতে আমরা সবাই জমির পাশে পাহারা দিব, আর ওই চোরকে ধরবই ধরবো। এরপর পাখিরা ময়ূরীর কথা মতো জমির পাশে লুকিয়ে পাহারা দিতে থাকে, আর এদিকে রানী পরি প্রতিবারের মতোই জমির ফুলকপি চুরি করতে আসে। পরি ময়ূরীর জমির ফুলকপি ছিঁড়ে ঝুড়িতে রাখতে থাকে। এসব আমি কি দেখছি? বনের ফুলকপি চোর একটা পরি, এই পরি সবার তো ক্ষতি করছে। মনে হয় এটা একটা দুষ্ট পরি, এক্ষুনি একে বন্দি করতে হবে। এরপর সব পাখিরা মিলে পরীর চারপাশে ঘিরে ধরে আর টোনা পরীর ওপর জাল ফেলে দেয়। আমাদের অনেক জ্বালিয়েছিস, এবার তোকে উচিত শিক্ষা দিব। আমাকে যেতে দাও, আমি ইচ্ছে করে এসব করিনি। পরিরাজ্যের সকলকে বাঁচাতে আমি এটা করেছি, তোমরা আমার কথা বিশ্বাস করো। দয়া করে আমাকে যেতে দাও, আমি পরিরাজ্যে না ফিরলে ডাইনি সবাইকে মেরে ফেলবে। টোনা, এই পরি এসব কি বলছে? পরি, তোমার কথা তো কিছুই বুঝতে পারছি না আমরা। আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি। এরপর পরি সব ঘটনা পাখিদের খুলে বলে। সব শুনে পাখিরা অবাক হয়ে যায় আর তারা পরীকে জাল থেকে মুক্ত করে। পরি, ওই ডাইনিকে ধ্বংস করার কোনো উপায় নেই? নয়তো তোমরা কি সারা জীবন ডাইনির অত্যাচার সহ্য করবে? ওই ডাইনি অনেক শক্তিশালী, তাকে শেষ করার উপায় আমার জানা নেই। তুমি চিন্তা করো না, আমাদের বনের দক্ষিণে এক তান্ত্রিক বাবা থাকে। সে অনেক জ্ঞানী আর প্রসিদ্ধ ব্যক্তি, সে নিশ্চয়ই তোমাকে সাহায্য করতে পারবে। চলো, আমার সাথে চলো। টোনা, তুমি বাড়িতে যাও, আর তোমরা সকলেও বাড়িতে যাও। এরপর টুনি পরীকে নিয়ে তান্ত্রিক বাবার কাছে আসে আর তাকে সব ঘটনা খুলে বলে। সব শুনে তান্ত্রিক পরীকে একটি তরলের শিশি দেয়। এই শিশির তরল ভূত পেতনি ডাইনিকে খাওয়ালেই তারা ধ্বংস হয়ে যাবে। তোমাকে অনেক ধন্যবাদ টুনি, এবার আমাকে পরিরাজ্যে ফিরতে হবে আর কৌশলে ওই ডাইনি আর মামদোকে এই শিশির তরল খাওয়াতে হবে। এরপর পরি শিশি নিয়ে পরিরাজ্যে আসে আর সবাইকে সব কথা খুলে বলে। জানিস তোরা, আমার হাতের এই শিশিটায় অমরত্বের ঔষধ রয়েছে। এই ওষুধ খেলে আমরা অমর হয়ে যাব, তখন ডাইনি আর আমাদের কিছুই করতে পারবে না। অমরত্বের ঔষধ, এটাকে আমার খেতেই হবে। আমিও খাবো, আমাকেও অমর হতে হবে। ডাইনি ও মামদো ভূত রানী পরীর পাতা ফাঁদে পা দেয় আর দ্রুত না বুঝে বিষাক্ত তরলটা নিয়ে তারা দুজনেই খেয়ে ফেলে, আর সঙ্গে সঙ্গে বিষক্রিয়া হয়ে তারা দুজনেই ধ্বংস হয়ে যায় আর পুরো পরিরাজ্য ডাইনির হাত থেকে রক্ষা পায়। তো বন্ধুরা, দেখলে তো, সব ভালো যার শেষ ভালো তার। অবশেষে আমি এই নীলছাই অরণ্যকণা বানাতে পেরেছি। এতদিন বনের পাখিদের সাহায্য করে আমি তাদের বিশ্বাস অর্জন করেছি, আর এখন সেটা কাজে লাগিয়ে আমি আমার স্বার্থ হাসিল করব। দেখলি তো আমি কিভাবে উড়ে এসে ডালে বসলাম? এখন তুইও চেষ্টা কর, তাহলে তুইও আমার মতো উঠতে পারবি কুহু। না মা, আমার ভয় করে। আমি তো চেষ্টা করি কিন্তু পারি না। এখন আমার খেলতে ইচ্ছে করছে। মা, ও মা, এখন আমি খেলতে চাই। অনেকক্ষণ থেকেই তো আমাকে উঠতে শিখালে, আর ভালো লাগছে না মা। ঠিক আছে মা, যা, কিন্তু বেশিক্ষণ বাইরে থাকিস না কেমন? খেলা শেষ করে তাড়াতাড়ি ঘরে ফিরবি, বুঝলি? আচ্ছা ঠিক আছে মা, আমি তাহলে মাঠের দিকে গেলাম, তুমি চিন্তা করো না। এরপর কুহু খেলার জন্য মাঠের দিকে যেতে থাকে। আরে কুহু, এত খুশি হয়ে কোথায় যাচ্ছিস? আমি
আমি খেলতে চাচ্ছি টুনি মাসি। আর টুনটুন কোথায় টুনি মাসি? ওকেও পাঠিয়ে দাও, আমরা না একসাথে খেলি। টুনটুন তো বাড়িতে নেই, ও কিছুদিনের জন্য ওর দিদার বাড়িতে ঘুরতে গেছে। ও তাই বুঝি, তাহলে তো আজ আমাকে একাই খেলতে হবে। এ কথা বলে কুহু সেখান থেকে চলে গেলে টুনিও তার বাড়িতে চলে আসে। আর অন্যদিকে শিয়াল তার নীল ছাই অরণ্যকণা নিয়ে একটি পুরনো গাছের নিচে গিয়ে সেই গাছের পাতায় তা লাগাতে থাকে। এবার কাল সকালের মধ্যে পুরো বন ঘন কুয়াশায় ঢেকে যাবে। আর ধীরে ধীরে এই নীল ছাই অরণ্যকণা পাউডার বনের পাখিদের ঘুম পাড়িয়ে দিবে। আর কাল থেকে আমাকে কাজে লেগে যেতে হবে। কাল থেকে শুরু হবে আমার ভালো দিন, আর পাখিদের জন্য তা হবে কালো দিন। এরপর শিয়াল সেখান থেকে চলে যায়। আর এভাবেই সেই দিন কেটে যায়। পরের দিন সকাল হতেই বনের চারপাশ ঘন কুয়াশায় ঢেকে যায়। এ কি, বনে এত ঘন কুয়াশা, কিন্তু এখনো তো শীতের সময় না। আর আমার গাছের কমলা কোথায় গেল? টোনা, টোনা, ওঠো, দেখো কি অদ্ভুত ঘটনা। আরে তাই তো, পুরো বন তো দেখছি ঘন কুয়াশায় ঢেকে গেছে। আর আমাদের হাঁস মুরগিগুলো তো দেখছি না, এগুলো কে চুরি করলো? টোনা, আমার না জানালা খোলার পর থেকে কেমন ঘুম ঘুম লাগছে। এখনই তো ঘুম থেকে উঠলে। না না, আমারও কেমন খটকা লাগছে। এখন আবার একটু স্বাভাবিক লাগছে। এসব কি হচ্ছে বলো তো? বনে তো এসব ঘটনা আগে কখনো ঘটেনি। যা দেখলাম এতে মনে হচ্ছে কেউ ইচ্ছে করে এসব করেছে। আগে আমাদের এই বন রক্ষা করতে হবে, তারপর তাকে ধরা যাবে। চলো টুনি, আমরা তান্ত্রিকের কাছে যাই। তান্ত্রিক নিশ্চয়ই কোনো না কোনো উপায় বলতে পারবে। কিন্তু টোনা, বাইরে গেলেই যে আমরা ঘুমিয়ে পড়বো, কিভাবে যাব তান্ত্রিকের কাছে বলো? দেখো টুনি, ঘন কুয়াশা শুধু আমাদের বনে ছেয়ে গেছে, এর ছিটে ফোঁটাও কিন্তু আকাশ ছুঁতে পারেনি। তাই আমরা আকাশে উড়ে উড়ে তান্ত্রিকের কাছে যাব। এখন দেরি না করে চলো। এ কথা বলে টোনাটুনি আকাশ পথে উড়ে উড়ে তান্ত্রিকের কাছে পৌঁছায়। আর সেখানে গিয়ে দেখতে পায় ঘন কুয়াশা তান্ত্রিককে কোনো ক্ষতি করতে পারে না। তান্ত্রিক বাবা, তান্ত্রিক বাবা, এসব কি হচ্ছে বনে? এক রাতের মধ্যেই বনের সবকিছু কেমন পাল্টে গেছে। অন্যদিকে এমন সময় বনের সব পাখিরা যে যার মতো কাজে যায়, কিন্তু আজ বনের পাখিরা এখনো ঘুমিয়ে। আমি জানতাম তোরা আসবি, আর এসব কিছু হচ্ছে নীল ছাই অরণ্যকণার কারণে, যা 7 রকমের বিশেষ মাটি দিয়ে তৈরি। আমরা কিভাবে এখন আমাদের বন আর বনের পাখিদের রক্ষা করব বলুন তান্ত্রিক বাবা? আপনি কিছু একটা করুন যাতে এই কুয়াশা কেটে যায় আর পাখিরা জেগে ওঠে। আমি কিছুই করতে পারবো না টোনাটুনি। এই বিপদ থেকে একমাত্র গোলাপ রানী আমাদের রক্ষা করতে পারবে। আর তার দেখা পেতে হলে যে তোদের গোলাপ রাজ্যে যেতে হবে। আপনি কি জানেন গোলাপ রাজ্য কোথায়? আমাদের বলুন, আমরা গোলাপ রানীর কাছেই যাব। গোলাপ রাজ্যে যেতে হলে তোদের উল্টো স্রোতের নদী পার হতে হবে। আর তোরা তো উঠতে পারিস, তাই তোদের সেই নদী পার হতে সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে তান্ত্রিক বাবা, আমরা তাহলে এক্ষুনি গোলাপ রাজ্যে যাচ্ছি। এরপর তারা তান্ত্রিক বাবার কাছ থেকে বিদায় নিয়ে গোলাপ রাজ্যের উদ্দেশ্যে রওনা দেয়। আর অনেক কষ্টে উল্টো স্রোতের নদী পেরিয়ে অবশেষে তারা গোলাপ রাজ্যে পৌঁছে যায়। একে, তোমরা আমাদের এই গোলাপ রাজ্যে কি করছো? নিশ্চয়ই কোনো বিপদে পড়ে গোলাপ রানীর কাছে এসেছো। তুমি ঠিকই বলেছো প্রজাপতি, কিন্তু গোলাপ রানী কোথায়? আমরা তো তাকে খুঁজে পাচ্ছি না। তোমরা আমার সাথে এসো, আমি তোমাদের গোলাপ রানীর কাছে নিয়ে যাচ্ছি। এরপর প্রজাপতি টোনাটুনিকে গোলাপ রানীর কাছে নিয়ে গেলে টোনাটুনি গোলাপ রানীকে তাদের বনের সমস্যার কথা খুলে বলে। চিন্তা করো না টোনাটুনি, তোমরা বিপদে পড়ে আমার কাছে এসেছো, তাই আমি তোমাদের খালি হাতে ফেরত পাঠাবো না। এই যে একটা কালো গোলাপের গাছ দেখছো, ওটা তোমরা নিয়ে যাও। কিন্তু কালো গোলাপ গাছ দিয়ে আমরা কি করব? আমরা যে গাছ নিতে আসিনি। তোমরা এই গাছ নিয়ে তোমাদের বনে রোপণ করবে, আর যখন ওই কালো গোলাপের রং সাদা হয়ে যাবে তখন বুঝবে তোমাদের বনে নীলছাই অরণ্যকণার প্রভাব কেটে গেছে, বুঝলে?
বুঝতে পেরেছি গোলাপ রানী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাহায্য করার জন্য। এরপর তারা গোলাপ রানীর দেয়া গাছটি নিয়ে সোজা তাদের বনে চলে আসে। আর বনে ফিরেই তারা গাছটি রোপণ করে ফেলে। দেখেছো টোনা, কালো গোলাপটা কেমন ধীরে ধীরে সাদা হয়ে যাচ্ছে। তার মানে আমাদের বন এখন আবার আগের মতো হয়ে যাচ্ছে, আর পাখিরা সব আবার জেগে যাবে। এসব কি হচ্ছে? কি হচ্ছে এসব? না না, আমার 7 বছরের অপেক্ষা আর প্রতিদিনের করা কষ্ট এভাবে বিফলে যেতে পারে না। আমার তৈরি নীলছাই অরণ্যকণা অনেক শক্তিশালী ছিল। কে কে তার এই শক্তি নষ্ট করে দিল? নীলছাই অরণ্যকন্যার প্রভাব কেটে যেতে দেখে শিয়াল রেগে চিৎকার করে ওঠে। আর তার চিৎকার শুনে বনের পাখিরা সেখানে চলে আসে। একই শিয়াল, তুই আমার বাড়িতে কি করছিস? আর কাকে বলে আমার গাছের ফল ছিঁড়ছিস? ইগো দাদা, তোমার ঘুম ভেঙেছে? তার মানে আমরা সফল হয়েছি টোনা। কি? তার মানে তোরা এই নীলছাই অরণ্যকণার শক্তি নষ্ট করেছিস? কিন্তু কিভাবে? এসব তুমি কি বলছো শিয়াল দাদা? তার মানে তুমি এসব করেছো? আমরা তোমাকে কত বিশ্বাস করেছিলাম। ছি! শিয়াল, তুই এভাবে আমাদের পিঠে ছুরি মারলি? তুই উপরে উপরে আমাদের সবাইকে সাহায্য করতি, আর তলে তলে এসব ছিল তোর মনে? শিয়াল দাদা, আমরা তোমার কোনো ক্ষতি করতে চাই না, কারণ আমরা তোমার মতো নই। তাই ভালো হবে তুমি নিজে এই বন ছেড়ে চলে যাও। না, তোরা আমাকে এভাবে বন থেকে তাড়িয়ে দিতে পারিস না। আমি এই বনের সদস্য, আমি যাব না এখান থেকে। তুমি একটা ভুল করেছো, তার জন্য তোমার উচিত আমাদের কাছে ক্ষমা চাওয়া আর লজ্জিত হওয়া। তা না করে তুমি উল্টো আমাদের সাথে তর্ক করছো। বন ছেড়ে না গেলে আমরা সবাই মিলে তোমাকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলবো। না না, আমি যাচ্ছি। তোদের এসব করতে হবে না, আর পারলে তোরা সবাই আমাকে। শিয়াল টোনার কথা শুনে ভয় পেয়ে যায়, আর তার কথা শেষ না করেই বন ছেড়ে চলে যায়। তো বন্ধুরা, দেখলে তো, ধূর্ততা দিয়ে কিছু সময় লাভ হয়, কিন্তু সৎ পথে থাকলে সবার ভালো হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। এই টুনটুন, এই বলটা এদিকে দে। খরগোশ, এই নে বল। এরপর টুনটুন খরগোশকে বল দেয়, কিন্তু খরগোশ বলটা ধরতে না পেরে বলটা হঠাৎ দূরে কোথাও পড়ে যায়। একে খরগোশ, সামান্য এই বলটাই ধরতে পারলি না? এখন বলটা যে কোথায় গেল, চল খুঁজি। টুনটুন, ওই যে হরিণ আঙ্কেল, চল হরিণ আঙ্কেলকে বলি আমাদের বলটা দেখেছে কিনা। হ্যাঁ খরগোশ, চল। এরপর টুনটুন আর খরগোশ হরিণের কাছে চলে যায়। হরিণ আঙ্কেল, হরিণ আঙ্কেল, আপনি কি আমাদের বল দেখেছেন? আমার খাওয়ার সময় বিরক্ত করতে এসেছিস? দাঁড়া, হ্যাঁ দেখেছি। ওই পথ দিয়ে একটু সামনে এগিয়ে যাবি, তাহলে বল দেখতে পাবি। আচ্ছা ঠিক আছে হরিণ আঙ্কেল। এরপর টুনটুন আর খরগোশ ওই পথ দিয়ে একটু সামনে যেয়ে বল খুঁজতে থাকে। আমার মিথ্যে কথা বলতে দারুণ মজা লাগে, এখন খোঁজতেরা বল। এরপর হরিণ সেখান থেকে চলে যায়, আর অন্যদিকে টুনটুন আর খরগোশ বল খুঁজে পায় না। এখানে তো আমাদের বল নেই, তার মানে হরিণ আঙ্কেল আমাদের মিথ্যে কথা বললো। আমাদের সাথে মিথ্যা কথা বলা? হরিণ আঙ্কেলকে তো দেখে নিব। চল টুনটুন, আমরা আমাদের বাসায় চলে যাই। হ্যাঁ রে খরগোশ, চল। এরপর টুনটুন আর খরগোশ তাদের বাসায় চলে যায়, আর এভাবেই সেই দিন কেটে যায়। পরের দিন টুনটুন আর খরগোশ খেলতে থাকে, আর খেলতে খেলতে সেই হরিণকে দেখতে পায়। টুনটুন, হরিণ আঙ্কেলকে তো পেয়েছি, চল আমার সাথে। এরপর টুনটুন আর খরগোশ হরিণের কাছে চলে আসে। হরিণ আঙ্কেল, আপনি ঘাস খাচ্ছেন? হ্যাঁ রে, ঘাস খাচ্ছি। তোরা আজও এসেছিস? হরিণ আঙ্কেল, আপনি আপেল খাবেন? হ্যাঁ হ্যাঁ, খাবো, দে আমাকে। তাহলে আগে বলেন, এই আপেলের রং কি? কেন, এই আপেলের রং তো লাল। আরে না না, এই আপেলের রং তো গোলাপি, আর আপনি যে ঘাসও খাচ্ছেন সেটাও গোলাপি। ধর, তোরা এসব কি আবল তাবল বলছিস? আমাদের কথা বিশ্বাস হচ্ছে না তো, আপনি নিজে তাকিয়ে দেখুন। হ্যাঁ, ঘাসের রং তো গোলাপি। এই তো
আপনি ঠিক ধরতে পেরেছেন। প্রকৃতি মাতার গোলাপি রং অনেক পছন্দ, আর এসব সবুজ রং দেখে বিরক্ত হয়ে গেছে। তাই প্রকৃতি মাতা সবকিছু গোলাপি করে দিয়েছে। হ্যাঁ, আমি তো সবকিছু গোলাপি দেখছি। আপনি যদি মানে সবাইকে বলতে পারেন আর বিশ্বাস করাতে পারেন যে সবকিছু গোলাপি রঙের, তাহলে আমি প্রতিদিন আপনাকে এত সুস্বাদু সুস্বাদু আপেল খাওয়াবো। ঠিক আছে, এখন থেকে আমি সবাইকে বলে বেড়াবো। এরপর হরিণ সেখান থেকে চলে যায় আর টুনটুন ও খরগোশ অনেক জোরে জোরে হাসতে থাকে। বাহ, আপেলটা অনেক মজা। এমন আপেল প্রতিদিন পেলে কতই না মজা হবে। এরপর হরিণ আপেল খেতে থাকে আর সেখানে শিয়াল আসে। কি রে হরিণ, তুই আবার কবে থেকে আপেল খাওয়া শুরু করলি? গোলাপি ঘাস খেতে ভালো লাগে না, তাই আপেল খাচ্ছি। গোলাপি ঘাস মানে? ঘাস তো সবুজ হয়। না না, গোলাপি। আরে বোকা, ঘাস সবুজ। তোকে বলেছে ঘাস তো গোলাপি। এরপর হরিণ আর শিয়ালের মাঝে ঝগড়া লেগে যায়। অন্যদিকে টুনি ওই পথ দিয়ে যেতে থাকে। এ কি, হরিণ দাদা আর শিয়াল দাদা এভাবে ঝগড়া করছে কেন? গিয়ে দেখি তো। এরপর টুনি হরিণ আর শিয়ালের কাছে চলে আসে। কি হয়েছে তোমাদের? তোমরা এভাবে ঝগড়া করছো কেন? এরপর শিয়াল টুনিকে সব কথা খুলে বলে। এই সামান্য বিষয় নিয়ে তোমরা ঝগড়া করছো? শিয়াল দাদা, তুমি তো শিয়াল, তোমার মাথায় তো অনেক বুদ্ধি থাকার কথা। তোমার মাথায় এত বুদ্ধি থাকতেও অন্যের কথা বিশ্বাস করে ঝগড়া করছো? সত্যি তো, আমি তো এত কিছু ভাবিনি। এই হরিণের সাথে সাথে আমার মাথাটাও খারাপ হয়ে গিয়েছিল। গোলাপি রং, গোলাপি রং, ঘাস হচ্ছে গোলাপি রং, গোলাপি রং। এসব বলতে বলতে হরিণ সেখান থেকে চলে যায় আর শিয়ালও তার বাসায় চলে যায়। টুনি জাল নিয়ে নদীতে মাছ মারতে আসে আর মাছ মারতে মারতে টুনি এক কান্নার আওয়াজ শুনতে পায়। এ কি, কিভাবে কান্না করছে? ওইখান থেকে তো কান্নার আওয়াজ আসছে। কে কান্না করছে? কে দেখি তো। এরপর টুনি জলপরীর কাছে চলে যায়। এ কি, জলপরি, তুমি কান্না করছো কেন? ওমা, তোমার শরীরে তো অনেক আঘাতের চিহ্ন। তোমাকে এক্ষুনি ওষুধি পাতা লাগিয়ে দিচ্ছি আমি, দাঁড়াও। এরপর টুনি বন থেকে ঔষধি পাতা এনে জলপরীর আঘাতে লাগিয়ে দেয়। তোমাকে অনেক ধন্যবাদ টুনি, এখন আমার শরীর অনেকটাই ভালো লাগছে। কিন্তু জলপরি, এই আঘাত তুমি কিভাবে পেয়েছো? হ্যাঁ টুনি, আমি তোমাকে সব বলছি। একদিন জলমাতা আমাকে একটা জাদুর কলম উপহার দেয়। এই নে জলপরি, এটা হচ্ছে এক জাদুর কলম। এটা তোর অনেক উপকারে আসবে। আর এই নে মণিমালা, এটাও একটা জাদুর পেন্সিল। এই পেন্সিলটাও অনেক উপকারে আসবে। এই বলে জলমাতা তার ঘরে প্রবেশ করে আর জলপরি তাদের মতো চলে যায়। জলপরীকে কত সুন্দর একটা কলম উপহার দিল, আর আমাকে এই পেন্সিল দিল। এই পেন্সিল দেখতে একদম বাজে, আমার তো এই কলমটাই লাগবে। এরপর মণিমালা আমার কাছে আসে। জলপরি, তোর ওই কলমটা আমাকে দে। তোর কলমটা অনেক সুন্দর, তাই ওই কলম আমার চাই চাই। আমার কলম তোকে কেন দিব? আমি আমার কলম কাউকে দিব না। তোকে তো কলম আমাকে দিতেই হবে। এই বলে মণিমালা আমাকে আঘাত করে। তুমি আমাকে সাহায্য করেছো, তাই আমি তোমাকে উপহার দিতে চাই। এই নাও টুনি, জাদুর গাছ। এই গাছ তোমার মনের ইচ্ছে পূরণ করবে। ধন্যবাদ জলপরি, তোমাকে অনেক ধন্যবাদ। এরপর টুনি গাছ নিয়ে তার বাসায় চলে আসে আর তার বাসার সামনে গাছটা রোপণ করে। আর গাছ রোপণ করার সাথে সাথে অনেক বড় হয়ে যায়। আমার তো সব জামা ছিঁড়ে গেছে, তুমি আমাকে কবে জামা কিনে দিবে? মারি, আমি তোকে ঠিক জামা কিনে দিব। আর কিছুদিন অপেক্ষা কর রে মা। আমরা এত গরিব, যার কারণে আমার মেয়েকে একটা জামাও কিনে দিতে পারছি না। যেই না টুনি মনে মনে জামার কথা ভাবে, অমনি জাদুই গাছে অনেক জামা ধরে। আর তা দেখে টুনি আর টুনটুন অবাক হয়ে যায়। একে মা, গাছে এত সুন্দর সুন্দর জামা ধরেছে, আমি তো কখনো দেখিনি। জামা আবার গাছে ধরে। হ্যাঁ রে মা,
আমিও তো আগে কখনো দেখিনি। তার মানে জলপরি সত্যি বলেছে, আমার যা ইচ্ছে সব পূরণ করবে। মা মা, আমাকে একটা জামা পরে দাও না মা, আমি এই জামাগুলো পরবো। হ্যাঁ রে মা, দিচ্ছি। এরপর টুনি জাদু গাছ থেকে জামা পাড়ে, আর এই জাদুর গাছের কারণে টুনি উন্নতি করতে থাকে। একদিন কি জামা ধরা গাছ? এই জামাগুলো দেখতে তো অনেক সুন্দর। এগুলো যদি আমি পরি তাহলে তো আমাকে রানীর মতো দেখা যাবে। আমি এগুলো জামা সব নিব। এই বলে ময়ূরী যেই না জামা পাড়তে ধরে তখনই জাদু গাছ কথা বলে ওঠে। দাঁড়াও ময়ূরী, এই জামাগুলো তুমি নিতে পারবে না। এই জামা তোমার জন্য নয়। তুমি যদি এই জামা নিতে ধরো তোমার কিন্তু ক্ষতি হতে পারে। আমার আবার কি ক্ষতি হবে? আমার কোনো ক্ষতি হবে না, আমি তো এগুলো জামা নিয়েই ছাড়বো। এই বলে ময়ূরী জামা নিতে ধরে, আর সাথে সাথে কুৎসিত দেখতে হয়ে যায়। একি আমার শরীর এমন হয়ে গেল কেন? আমাকে কি কুৎসিত দেখতে লাগছে? আমার ভুল হয়ে গেছে। জাদুর গাছ আমাকে সাবধান করেছিল, কিন্তু আমি শুনিনি। আজ আমার লোভের কারণে এত কুৎসিত হয়ে গেলাম। এরপর ময়ূরী তার ভুল বুঝতে পারে, আর ওই কুৎসিত চেহারা নিয়ে জীবনযাপন করতে থাকে। দেখলে তো বন্ধুরা, লোভের কারণে নিজের কত বড় ক্ষতি হয়ে যায়। লোভ করা মহাপাপ, তাই আমাদের লোভ করা উচিত নয়।